Hello friends and a warm welcome to you in another new class of Prosper in English. আজকে হচ্ছে আমাদের ক্লাসটা verbs নিয়ে ক্লাস 5 ডে 5। আজকে আমাদের এই সিরিজটার লার্ন ফ্রম বেসিক সিরিজের টপিক আজকের ক্লাসের হচ্ছে verbs আর আজকে ক্লাস 5 ডে 5। যারা তোমরা এই ভিডিওটা প্রথম দেখছো আমার চ্যানেলে নতুন, এর আগের ক্লাসগুলো যদি তোমরা না করে থাকো মানে আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো কোনো ব্যাপার না, লেটস স্টার্ট টুডে ফ্রম verbs। তোমরা পরে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিংক দিয়ে দেবো। সো এই ক্লাসটা যেহেতু এখন করছো এটা মন দিয়ে করো। অ্যান্ড বিফোর স্টার্টিং দ্য ভিডিও, দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমার মনে হয় তোমরা অনেকেই জানো verbs কাকে বলে এবং কোন কোন ওয়ার্ডস গুলোকে আমরা verbs বলে থাকি। verbs প্রথমে আমি বলি, verbs হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস কিংবা ডুইং ওয়ার্ডস। অ্যাকশন মানে কি, আমরা যেমন ধরো ফিল্মে দেখে থাকি অ্যাকশন মুভি, মানে যেখানে প্রচুর অ্যাকশন মানে ফাইটিং, এ ওকে মারছে গুলি করছে এইগুলো থাকে। কিংবা ডুইং ওয়ার্ডস, ভার্বসকে ডুইং ওয়ার্ডসও বলা যেতে পারে, যে কাজটা আমরা করি এভরিডে কিংবা যেটা এখন করছি কিংবা যেই কাজটা আমরা পরে করব। প্রত্যেকটা সেন্টেন্সে ধরো আমরা যে কোনো সেন্টেন্স প্রত্যেক দিন বলে থাকি না কেন কিংবা বলি যেই কাজগুলো করি, প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু আমরা জানতে কিংবা অজান্তে ভার্বস ইউজ করে থাকি। আমি যদি একটা উদাহরণ নিই, ধরো আমি বললাম যে আই এম টিচিং, আমি এখন পড়াচ্ছি, তাহলে আমি কি কাজ করছি, পড়াচ্ছি মানে টিচিং। তাহলে দেখো অটোমেটিক্যালি কিন্তু আমরা যখন একটা সেন্টেন্স লিখি বা বলি তখন কিন্তু এই সাবজেক্ট আর ভার্ব এই দুটো সেন্টেন্সের মধ্যে কেউ একটা বাচ্চা যে হয়তো যখন কথা শিখছে সে কি এত কিছু জানে ভার্বস কোনটাকে বলে, সাবজেক্ট কোনটাকে বলে, একটা সেন্টেন্স কেমন ভাবে বলতে হয়, সে যখন কথা বলা শিখছে সেও দেখবে একটা কথা বলে আমি খাবো, আমি যাব। তাই তো দেখো মানে প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু সাবজেক্টের সাথে একটা ভার্বও আসছে। আমি খাবো, কি কাজ করব, খাবো, কে খাবে, আমি খাবো। তাই জন্য আমরা জানতে অজান্তে কিন্তু ডেইলি এভরিডে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু সাবজেক্টের সাথে ভার্ব ব্যবহার করেই থাকি। আজকে আমরা ভার্বসের আগে আমি এই ভিডিওটায় তোমাদের বলে রাখি, ভার্বস কিন্তু একটা ভাস্ট টপিক। এই নয় যে এই ভিডিওটার মধ্যে আমি সব ভার্বস একসাথে বলে দেবো, কারণ সবটা আমি অবশ্যই কভার করতে পারতাম কিন্তু আমি কভার করব না, কারণ এর মধ্যেও অনেক ছোট ছোট কনসেপ্ট আছে যেগুলো তোমাদেরকে এই ভিডিওটায় এই ক্লাসটাতে বোঝাবো। আর বাদ বাকি যেই ভার্বসের ডিভিশনগুলো আছে যেগুলো তোমাদের জানতে হবে সেইগুলো কিন্তু পরে ভিডিওতে এক্সপ্লেন করব, কারণ ভার্বসের মধ্যে তোমার মডেলস আছে, অক্সিলারিজ আছে, অনেক কিছু আছে যেগুলো তোমাদের ধীরে সুস্থে ভালোভাবে যদি বোঝাই তোমরা বুঝতে পারবে। আর আমার ভিডিও যারা দেখো কিংবা যারা জানো, যারা আগের ভিডিওগুলো দেখেছো, আমি কিন্তু এরমভাবেই তোমাদের বোঝানোর বা পড়ানোর চেষ্টা করি যাতে তোমরা জিনিসগুলো একদম ডিটেলসে ভালো করে বুঝতে পারো। যদি আমি ওপর দিয়ে বোঝাই তোমরা বুঝতে হয়তো পারবে কিন্তু জিনিসগুলো অতটা ক্লিয়ার হবে না। আর দেখো বোঝা একটা জিনিস আর মনে রাখা আর একটা জিনিস, তাই জন্য তোমরা যদি বুঝে মনে রাখো সেটা কিন্তু অনেকদিন মনে থাকবে, কিন্তু যদি বুঝে জাস্ট এমনি মনে রাখার জন্য মনে রাখতে চাও সেটা কিন্তু মনে থাকবে না বেশি দিন। আমরা আজকের ভার্বসের ক্লাসটাতে তিনটে ভার্বস দেখবো, একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অবশ্যই আমি তোমাদের বলবো যে লিঙ্কিং ভার্বস কাকে বলে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, কিন্তু তার আগে ভার্বস কাকে বলি আমরা ডেফিনেশনটা দেখে নি। ভার্বস আর দ্য অ্যাকশন ওয়ার্ডস, যেটা আমি তোমাদের বললাম, ইন আ সেন্টেন্স দ্যাট ডিসক্রাইব হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং, মানে সাবজেক্টটা কি করছে কিংবা কি করবে কিংবা কি করতে চাইছে কিংবা কি বলছে, কিসের বিষয়ে বলছে, সেইটা বোঝানোর জন্য কিন্তু ভার্বস ইউজ করতেই হয়। ওকে, along with nouns, verbs are the main part of a sentence or phrase. আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে নাউন্স ইউজ করেই থাকি, আর নাউন্সের সাথে কিন্তু কি ইউজ করতে হয়, ভার্বস। যদি ভার্ব না ইউজ করি মানেটা সেন্টেন্সে দাঁড় করানো খুব মুশকিল, আর সেন্টেন্সটা বোঝাও যাবে না যে কি বলতে চাইছি।
along with nouns verbs ও হচ্ছে কি মেন পার্ট অফ আ সেন্টেন্স, এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। টেলিং আ স্টোরি অ্যাবাউট হোয়াট ইজ টেকিং প্লেস, মানে যেই জিনিসটা এখন ঘটছে কিংবা যেটা ঘটে গেছে কিংবা যেটা ঘটবে সেটার কথাই ভার্বস বলে। ভার্বস আর অলসো কল্ড ডুইং ওয়ার্ড। ভার্বকে দুভাবে আর কি ডিসক্রাইব করা যায়, একটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস আর আরেকটাকে বলা হয় হচ্ছে মানে ভার্বসকেই বলা হয় ডুইং ওয়ার্ডস। যেহেতু যে ডু মানে কিছু করা, যেই কাজটা আমরা করছি তাই জন্য সেটাকে ডু থেকে ডুইং হয়ে গেছে, ডুইং ওয়ার্ডস। ইট টেলস আস অ্যাবাউট দ্য ওয়ার্ক দ্যাট ইজ ডান। একই জিনিস, যেই কাজটা করছি, যেটা করব, যেটা করতে চাইছি, যেটা বলতে চাইছি, যেটা বলবো, সেইগুলোকেই ভার্বস বলা হয়। ওকে, এখানে আমি কটা সেন্টেন্স মানে কটা এক্সাম্পল নিয়েছি। একটা হচ্ছে আই অ্যাম টিচিং, আমি এখন পড়াচ্ছি, তাহলে এখানে এই দুটো কথাই হচ্ছে ভার্ব, অ্যাম টিচিং। তোমরা যদি শুধু বলো যে ম্যাম আপনি তো ভার্বস মানে আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি, একদমই ঠিক বলেছো যে সাবজেক্ট তারপরে ভার্ব, সাবজেক্ট তারপরে ভার্ব, আমি খাচ্ছি, আমি যাচ্ছি। কিন্তু এখানে দেখো তোমরা, তোমাদের মনে প্রশ্নটা আসতেই পারে যারা নতুন শিখছো কিংবা ইংলিশ গ্রামার শিখতে চাইছো, তা এখানে আমি দুটো ভার্ব ইউজ করেছি, একটা হচ্ছে অ্যাম আর একটা হচ্ছে টিচিং। এই দুটোই কিন্তু ভার্ব। ভার্বটা এরমভাবে ইউজ হয়েছে কেন? কারণ সেন্টেন্সের সাথে সেন্টেন্সটা বোঝাতে চাইছে যে আমি কখন কাজটা করছি। অ্যাম হচ্ছে প্রেজেন্ট টেন্স আর টিচিং হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে হচ্ছে সেন্টেন্সটা। ভার্বসের দ্বারা আমরা কিন্তু টেন্সটাও বুঝতে পারি, মানে প্রত্যেকটা সেন্টেন্সে যেরকমভাবে ভার্বটা ইউজ হয় সেই রকম অনুযায়ী কিন্তু টেন্সটা আমাদের বোঝায়, মানে সেন্টেন্সটা সেরকমভাবেই আমরা টেন্সটা বুঝতে পারি যে কাজটা কখন হচ্ছে, এখন হচ্ছে নাকি পরে হচ্ছে, নাকি পরে হবে, নাকি আগে হয়ে গেছে, নাকি পরে হতে চলেছে। আমি এখন টেন্সে যাচ্ছি না, টেন্স ইজ অলসো আ ভাস্ট টপিক, সেটার জন্য হয়তো এক দুটো ক্লাস লাগতে পারে। আমি আস্তে আস্তে এই সিরিজের প্রত্যেকটা টপিকের ওপরেই যেহেতু ভিডিও আসবে, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম আই অ্যাম টিচিং, তাহলে এই দুটোই হয়ে গেল এখানে ভার্ব। টিচিং মানে পড়ানো আর অ্যাম হচ্ছে ভার্বেরই একটা ফর্ম, এটা আমরা টেন্সে পড়বো। আপাতত এইটুকুনি জেনে রাখো। দ্য ডগ ইজ রানিং, ডগটা কি করছে? ডগটা ছুটছে। এখানেও দেখো দুটো ভার্ব ইউজ হয়েছে, ইজ আর রানিং, তাই তো। আর দ্য ডগটা তো হচ্ছে সাবজেক্ট। পরেরটা হচ্ছে রাম ইজ রিডিং, রাম কি করছে? রাম পড়ছে। এখানেও দুটো ভার্ব, রাম ইজ রিডিং, ইজটা একটা ভার্ব, রিডিংটা একটা ভার্ব। লাস্ট এক্সাম্পলটা হচ্ছে দে আর প্লেইং, তারা খেলছে। দেটা হয়ে গেল সাবজেক্ট, আর হচ্ছে একটা ভার্ব, আর প্লেইং হচ্ছে একটা ভার্ব। আশা করি তোমরা ভার্বস কি উইথ এই চারটে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে আমরা লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, প্রত্যেকটা ভার্ব এক এক করে নিয়ে দেখে নিই। প্রথমে আমরা লিঙ্কিং ভার্বটা দেখি যে লিঙ্কিং ভার্ব কাকে বলা হয়। আর লিঙ্কিং ভার্বকে আর একটা কথায় কপিউলার ভার্বও বলা হয়। A linking verb or copular verb connects the subject of a sentence with a subject complement. তাহলে কি বলছে? লিঙ্কিং ভার্ব সেন্টেন্সে যেটা সাবজেক্ট সেটার সাথে সাবজেক্ট কমপ্লিমেন্টকে কি করে? যোগ করে, লিঙ্ক করে। লিঙ্ক করা মানে হচ্ছে যোগ করা। দেখবে একটা রাস্তা আর একটা রাস্তাতে এসে মিশছে কিংবা জুড়ছে, সেটাকে আমরা লিঙ্ক বলি। তো সেম এখানেও তাই, যখন একটা সেন্টেন্সে সাবজেক্টটা যখন সাবজেক্ট কমপ্লিমেন্টের সাথে লিঙ্ক করছে যেই ভার্বটা দিয়ে, সেটাকেই আমরা লিঙ্কিং ভার্ব বলছি। এবার সাবজেক্টটা কি কি হতে পারে? সাবজেক্টটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, কিংবা অ্যাডজেক্টিভও হতে পারে। দ্যাট রিনেমস অর ডিসক্রাইব দ্য সাবজেক্ট। অবভিয়াসলি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কিন্তু সাবজেক্টটা মানে নাউন কিংবা প্রোনাউনকে সেটা ডিসক্রাইব করবে, কিংবা এখানে রিনেম মানে হচ্ছে ধরো নাউনের কোনো একটা নাম আছে, ঠিক আছে, রাম, সীতা, সেটাকে রিনেম করবে যখন সেটা হি কিংবা শি দিয়ে রিপ্লেস হবে, প্রোনাউন দিয়ে যখন রিপ্লেস হবে সেটাকেই এখানে রিনেম বলছে। আর ডিসক্রাইবের ক্ষেত্রে নাউনকে যদি আমরা ডিসক্রাইব করতে চাই তাহলে সেটা আমাদের অ্যাডজেক্টিভের দ্বারাই করতে হবে। এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, দেখো এখানে রামটা হয়ে গেল কি? সাবজেক্ট, তাই তো। ইজটা হচ্ছে ভার্ব, ভি,
রাম ইজ এক্সাইটেড, তাহলে এক্সাইটেডটা কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে সাবজেক্টটাকে যেই ওয়ার্ডটা ডিসক্রাইব করছে সেটাই হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমি এসসি লিখলাম। আশা করি তোমরা লিঙ্কিং ভার্বটা বুঝতে পেরেছো। লিঙ্কিং ভার্ব যে শুধু ইজ হবে তা কিন্তু নয়, প্রত্যেকটা ভার্বকে আমরা প্রায় লিঙ্কিং ভার্ব বলতে পারি। আমি এখানে কটা এক্সাম্পল লিখছি, ইজ, ওয়াজ, অ্যাম, ওয়ার, হ্যাজ, হ্যাড, হ্যাভ, আরো প্রচুর আছে। ঠিক আছে, আমি এখানে এই কটা এক্সাম্পল লিখলাম তোমাদের বোঝানোর জন্য, কিন্তু আরো অনেক লিঙ্কিং ভার্বস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে এখনো ভার্বসের এই ভিডিওটার পরে, এই ক্লাসটার পরে তো আরো 2-3টে ধরো ক্লাস পাবেই তোমরা, যেখানে আমি পুরো ভার্বটাকে কভার করব। সেই ক্লাসগুলোতে আস্তে আস্তে আমি বলতে থাকবো। আচ্ছা, এখানে আমরা যে কথাটা পেলাম না সাবজেক্ট কমপ্লিমেন্ট, আমি সাবজেক্ট কমপ্লিমেন্টটা একবার তোমাদের বুঝিয়ে দিই। আর সাবজেক্ট কমপ্লিমেন্ট ইজ আ নাউন অর অ্যাডজেক্টিভ। সাবজেক্ট কমপ্লিমেন্টটা কিন্তু নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। তোমরা কি বলতে পারবে আমাকে যে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কমপ্লিমেন্টটা এক্সাইটেড কথাটা কি, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাও। তারপরে হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেটা বলছিলাম, আর সাবজেক্ট কমপ্লিমেন্ট ইজ আ নাউন or adjectives that renames or describes the subject of a sentence. Subject complement are necessary in sentences. They contain linking verbs. তাহলে এখানে যেটা আমি লিখেছি, আমি আশা করি প্রত্যেকটা জিনিসই তোমাদের এখানে বুঝিয়ে দিলাম যে সাবজেক্টের ব্যাপারে যখন বেশি কিছু বলছে সাবজেক্ট, সেটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলছি। আর সাবজেক্ট কমপ্লিমেন্টটা সবসময় ভার্বের পরেই আসে। আর দে কন্টেন লিঙ্কিং ভার্বস। লিঙ্কিং ভার্বস মানে যেহেতু সাবজেক্টের সাথে সাবজেক্ট কমপ্লিমেন্টটাকে যোগ করছে, লিঙ্ক করে একটা সেন্টেন্স তৈরি করছে, তাই জন্য এটাকে লিঙ্কিং ভার্বসও বলা হচ্ছে। আশা করি তোমাদের এটা কমেন্ট করা হয়ে গেছে। এখানে এক্সাইটেড কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রাম ইজ এক্সাইটেড মানে রামকে ডিসক্রাইব করছে, সে তার মুডটাকে, সে কেমন কি মুডে আছে, খুব এক্সাইটেড আছে। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্টের আমি একটা এক্সাম্পল নিয়েছি, সীতা ইজ আ সিঙ্গার। এখানে কি তোমরা বলতে পারবে সিঙ্গার কথাটা কি হিসেবে ইউজ হয়েছে, নাউন না অ্যাডজেক্টিভ? এইটা আমাকে কমেন্ট করে জানাও। তারপর আমি যখন সেন্টেন্সটা তোমাদের বোঝাবো তখন তো আমি আনসার বলেই দিচ্ছি। এখানে সীতাটা হয়ে গেল কি সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, সীতা ইজ আ সিঙ্গার, সিঙ্গারটা হচ্ছে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে এখানে সীতা কি, সীতা কি কাজ করছে কিংবা সীতার প্রফেশন কি? সীতা ইজ আ সিঙ্গার, সীতাকে সীতার ব্যাপারে বলছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সিঙ্গার কথাটা নাউন হিসেবে ইউজ হয়েছে সাবজেক্ট কমপ্লিমেন্টটা। যারা কমেন্ট সেকশনে আনসারটা ঠিক লিখেছো, ভেরি গুড। আশা করছি তোমরা তাহলে এটা বুঝতে পেরেছো। তাহলে এটাই হলো কি লিঙ্কিং ভার্ব আর সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমরা ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ ভার্বে মুভ করি। এখানে আমি দুটো ভার্বের কথাই লিখেছি, দুটো ভার্ব ডিস্টিংগুইশ করে লিখেছি, মানে দুটো ভার্বের মধ্যে ডিফারেন্স প্লাস দুটো ভার্ব তোমাদের বোঝাবো। প্রথমেরটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্বস আর পরেরটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্বস। আচ্ছা, ট্রান্সিটিভ ভার্বস কাকে বলে? যখন ধরো একটা ভার্বের পরে কোনো সাবজেক্ট দরকার হয় সেন্টেন্সটাকে কমপ্লিট একটা মানে দাঁড় করানোর জন্য, তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা বলবো ট্রান্সিটিভ সেন্টেন্স কিংবা ট্রান্সিটিভ ভার্বস। যেহেতু ভার্বের দ্বারাই মানেটা বোঝানো হচ্ছে, তাই জন্য কিন্তু ট্রান্সিটিভ ভার্বসও বলতে পারি কিংবা ট্রান্সিটিভ সেন্টেন্স বলতে পারি। সেন্টেন্স মানে পুরো সেন্টেন্সটাকে বলছে, আর ভার্বস মানে সেন্টেন্সের মধ্যে যেই ভার্বটা সেটাকে বলছি। ঠিক আছে, দেখো এখানে আমি কেন বললাম যে ভার্বের পরে আরো কিছু দরকার হবে সেন্টেন্সটার মানে দাঁড় করানোর জন্য। এখানে আমি প্রথমেই 3টে এক্সাম্পল লিখেছি, যেটা দিয়েই তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে। প্রথমের এক্সাম্পলটা হচ্ছে রুচি লাইকস। রুচির কি ভালো লাগে? কিছুই তো বলা নেই, তাই তো? রুচি লাইকস, এরকম কি কোনো সেন্টেন্স মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি বলি আমার ভালো লাগে, আমার তো ঘুমোতেও ভালো লাগতে পারে, পড়াতেও ভালো লাগতে পারে, রান্না করতেও ভালো লাগতে পারে, খেলতেও ভালো লাগতে পারে, কত কিছু হতে পারে, তাই না? এই সেন্টেন্সটাকে তো কমপ্লিট করা দরকার, নাহলে তো কেউ কিছুই বুঝতে পারবে না যে কি বলতে চাইছে। ঠিক তেমনই দেখো পরের দুটো সেন্টেন্সও তাই। মনু ওয়েস্টস, কি নষ্ট করে? টাকা নষ্ট করে, বই নষ্ট করে, পেন নষ্ট করে, সময় নষ্ট করে, কিছুই বলা নেই, বোঝাও যাচ্ছে না। দ্য প্রিন্সিপাল লাইকস, প্রিন্সিপালের কি ভালো লাগতে পারে?
ওনার পড়াতে ভালো লাগতে পারে, ঘুরতে যেতে ভালো লাগতে পারে, স্কুলে ডিসিপ্লিন বজায় রাখতে ভালো লাগতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু এই তিনটে সেন্টেন্সে তো কিছুই বলা নেই যে কার কোনটা কি করতে ভালো লাগে, তাই না? তাই জন্য বলেছে কি দেখো, a verb that requires object to complete its sense are called transitive verb। যেই verb গুলোর এখানে likes, wastes, likes, প্রত্যেকটা ভার্বেরই কিন্তু একটা অবজেক্ট দরকার, ভার্বের পরে আরো কিছু বলা দরকার যার মাধ্যমে সেন্টেন্সটাও কমপ্লিট হবে, একটা মানেও দাঁড়াবে, কিন্তু এখানে সেগুলো বলা নেই। তাই জন্য এরকম টাইপের ভার্বস গুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্বস। তাহলে ইনট্রানজিটিভ ভার্বটা ঠিক উল্টো হবে, নিশ্চয়ই ভার্বের পরে একটা ওয়ার্ড থাকবে, একটা অবজেক্ট থাকতেই হবে, তাহলেই সেটা ট্রানজিটিভের অপোজিট ইনট্রানজিটিভ হতে হবে, তাই তো? ঠিক তাই। তাহলে ইনট্রানজিটিভ ভার্বস এর ক্ষেত্রেও আমি দুটো এক্সাম্পল লিখেছি এখানে, নিতেশ ইজ স্লিপিং আর আরেকটা হচ্ছে দ্য বেল র্যাং। এবার তোমরা কি এখানে আমাকে বলতে পারবে যে এই দুটো ভার্বের মধ্যে তফাৎ কি? তফাৎ এটাই যে এই ভার্বগুলোর পরে আমাদের অবজেক্ট দরকার, আর এই ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু অবজেক্ট সেরকম কিছু দরকার হয় না, ভার্বটা ইটসেলফই মানে বুঝিয়ে দেয়। যে এটাই কিন্তু হচ্ছে ডিফারেন্স, যে এখানে আলাদা করে অবজেক্ট লিখতে হয়, কিন্তু এইখানে ভার্বটাই মানেটা দাঁড় করিয়ে দেয়, ভার্বের পরে কিন্তু আর অবজেক্ট লিখতে হয় না। এটাই হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স। ওকে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে নিতেশ ইজ স্লিপিং, আমি কি বলেছিলাম, ইজটাও একটা ভার্ব আর স্লিপিং কাজ বোঝাচ্ছে, তাহলে সেটাও একটা ভার্ব, তাই জন্য ইজ স্লিপিং কথাটা হয়ে পুরোটাই ভার্ব, মানে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখো, সাবজেক্ট লিখেছি আর ভার্ব লিখেছি, তাহলেই ভার্বটা সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর মানেটাও দাঁড়িয়ে যাচ্ছে যে নিতেশ ঘুমোচ্ছে। দ্য বেল র্যাং, ঘন্টাটা বেজে গেছে, তাই তো? আমি যদি বলি যে ঘন্টা বেজে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে, ঘন্টাও বেজে গেছে, আর কি কিছু দরকার হচ্ছে? আর তো কিছু দরকার হচ্ছে না। তাহলে এখানে দেখো, ভার্বটাই কিন্তু সেন্টেন্সটার মানে দাঁড় করিয়ে দিচ্ছে, আমাদের কিন্তু আলাদা করে আর অবজেক্ট লিখতে হচ্ছে না। যদি আমি অবজেক্ট লিখতে চাই লিখতে পারি, কিন্তু আমি বলতে চাইছি এখানে কি ভার্বটাই নিজেই সেন্টেন্সের মানে দাঁড় করিয়ে দিচ্ছে, অবজেক্ট অ্যাজ সাচ দরকার হচ্ছে না। আমি যদি ধরো ইনট্রানজিটিভ ভার্বস এর আরো দুটো এক্সাম্পল নিই, দ্য ডগস বার্কড, মাই সিস্টার শাউটেড, মাই মাদার কল্ড, প্রচুর এক্সাম্পল হতে পারে, আমি এই কটা এক্সাম্পল তোমাদের বোঝানোর জন্য বললাম। এবার ডেফিনেশনটা যেটা লিখেছি দেখে নি, আ ভার্ব which does not require an object, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আ ভার্ব which does not require an object to complete its meaning, কোনো অবজেক্ট দরকার হচ্ছে না, ভার্ব নিজেই কিন্তু মানে দাঁড় করিয়ে দিচ্ছে। বাট মেক্স গুড সেন্স বাই ইটসেলফ আর কল্ড ইনট্রানজিটিভ ভার্ব, মানে ভার্বটাই যেহেতু একটা, বাট মেক্স গুড সেন্স বাই ইটসেলফ, মানে ভার্বটা নিজেই একটা মানে দাঁড় করাচ্ছে সেন্টেন্সটা, তাই তো? সেটাকেই ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। এরপরে আমি তোমাদের এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বস এর আরো একটা দুটো কনসেপ্ট একটুখানি বলে দিতে চাই, এই কনসেপ্টগুলো এরপরে একটুখানি দেখে নাও। আজকের ক্লাসের আমরা শেষ আর একটা কনসেপ্ট বুঝে নিই, যেটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বস এর ক্ষেত্রে খুবই লাগে। একটা হচ্ছে ইনকমপ্লিট ভার্বস, এইগুলো হচ্ছে ইনকমপ্লিট ভার্বস। আমি এখানে যদিও লিখিনি, এই এক্সাম্পল গুলো হচ্ছে অফ ইনকমপ্লিট ভার্বস, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, দুটোই এক, কিন্তু যেহেতু দুটোর নামটা আলাদা, জিনিসটা কিন্তু কমপ্লিটলি সেম, বাট যেহেতু আমরা দুভাবে বলছি কিংবা বলছি ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, দুটো জিনিসই কিন্তু এক। আমি এখানে লিখেছি দেখো, ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন বলা হয়, কিংবা ইনকমপ্লিট ভার্বস বলা হয়, কিংবা কমপ্লিমেন্টস অফ আ ভার্ব, এই তিনটেকেই কিন্তু একই জিনিসকে বোঝানো হয়, কিন্তু বিভিন্ন নামে, তিনটে নামে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো, আমি যে এক্সাম্পলগুলো নিয়েছি, দ্য বয় ইজ অনেস্ট, ঠিক আছে, হি ইজ আ গুড স্পোর্টসম্যান, পরেরটা হচ্ছে দ্য প্লে ওয়াজ ইন্টারেস্টিং। তিনটে এক্সাম্পল এখানে আমি নিয়েছি, প্রথমেরটা হচ্ছে দ্য বয় ইজ অনেস্ট, হি ইজ আ গুড স্পোর্টসম্যান, দ্য প্লে ওয়াজ ইন্টারেস্টিং। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা ভার্বটা বের করি, ঠিক আছে? পুরো সেন্টেন্সটা দেখার দরকার নেই, সাবজেক্ট আর ভার্বটাকে আগে আলাদা করি, দ্য বয়, হি আর দ্য প্লে।
এই তিনটে হচ্ছে সাবজেক্ট হয়ে গেল। আর ভার্ব ফার্স্ট সেন্টেন্সে হচ্ছে ইজ, পরের সেন্টেন্সেও হচ্ছে ইজ, পরের সেন্টেন্সেও হচ্ছে ওয়াজ। তাহলে এবার দেখো, দ্য বয় ইজ যদি আমরা বলি, হি ইজ যদি বলে থেমে যাই, দ্য প্লে ওয়াজ, ঠিক আছে, যদি আমি এরম ভাবে সেন্টেন্সগুলো বলি কিছু কি মানে দাঁড়াচ্ছে? কিচ্ছু কিন্তু বোঝাও যাচ্ছে না। হি ইজ কি, দ্য বয় ইজ কি, দ্য প্লে ওয়াজ, কিচ্ছু বোঝা যাচ্ছে না যতক্ষণ না আমরা একটা অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাড করছি, ঠিক আছে। যেহেতু এইখানে ভার্বস গুলো ইনকমপ্লিট রয়ে যাচ্ছে, দ্য বয় ইজ, হি ইজ, দ্য প্লে ওয়াজ, ঠিক আছে, তাই জন্যই কিন্তু এগুলোকে ইনকমপ্লিট ভার্বস বলা হয়। আর এই ভার্বস গুলোকে কমপ্লিট করার জন্যই কি দরকার হয়? কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব, যেটাকে আমরা কিন্তু অবজেক্ট অফ আ ভার্ব বলে থাকি। তাহলে দেখো, একটা জিনিসকেই কত রকম বিভিন্ন ভাবে বলা হয়, আর যখনই এই বিভিন্ন টার্মস ইউজ করি তখনই জিনিসটা কনফিউজিং হয়ে যায়, তাই তো। তাই জন্য আমি এই ছোট ছোট কনসেপ্টগুলোই তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাইছি, ওকে। তাহলে এখানে আমরা এবার যখন আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট কিংবা অবজেক্ট অফ দ্য ভার্ব যা কিছুই তোমরা বলো না কেন সেন্টেন্সগুলোতে অ্যাড করব, তখনই কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হবে আর একটা নির্দিষ্ট পরিষ্কারভাবে মানে দাঁড়াবে, আর মানেটা আমরা বুঝতে পারবো। দ্য বয় ইজ অনেস্ট, ছেলেটা সৎ, একটা অবজেক্ট আমরা লাগিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করলাম। হি ইজ আ গুড স্পোর্টসম্যান, আ গুড স্পোর্টসম্যানটা হচ্ছে অবজেক্ট অফ দ্য ভার্ব। দ্য প্লে ওয়াজ ইন্টারেস্টিং, প্লেটা কেমন ছিল? ইন্টারেস্টিং ছিল। তাহলে এবার দেখো, এই তিনখানা কথা তিনটে সেন্টেন্সে অ্যাড করার পর কি সেন্টেন্সটা কমপ্লিট হলো? তাই তো। আর সেন্টেন্সগুলোর থেকে একটা মানেও বুঝতে পারলাম। তাহলে এইটাকেই বলা হয় কি? ভার্বস কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব কিংবা ভার্বস অফ কমপ্লিট প্রেডিকেশন। আর এইখানে আমি ইনকমপ্লিট ভার্বস কেন লিখেছিলাম কথাটা? কারণ আমি কি বললাম, যদি ভার্বগুলোর পরে এমনি ছেড়ে দিতাম লিখে, এই তিনটে সেন্টেন্সের তিনটে অবজেক্ট না অ্যাড করতাম, ভার্বগুলো ইনকমপ্লিট ভার্বস থেকে যেত, কোনো মানে বুঝতে পারতাম না। এইটা গেল একটা পার্ট। এবার আসছি হচ্ছে ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, একই জিনিস কিন্তু এইখানে ভার্বগুলো একটুখানি আলাদা আছে। এখানে যেমন আমি ইজ আর ওয়াজ ইউজ করেছি, এইখানে কতগুলো দুটোই লিঙ্কিং ভার্বস ইউজ হয়েছে। শি সিংস মেলোডিয়াসলি, মানে সে খুব সুন্দরভাবে গায়, ওকে। পরেরটা হচ্ছে হি স্ক্রিমস লাউডলি ওয়েন স্কেড, সে খুব জোরে চেঁচায় যখনই সে ভয় পেয়ে যায়, ওকে। এখানে তাহলে দেখো, সাবজেক্টটা তো আমরা জানি, প্রথমে সেন্টেন্সে শি আর পরে সেন্টেন্সেও সাবজেক্ট হচ্ছে হি। এবার সিংসটা হচ্ছে কি? ভার্ব। এখানে স্ক্রিমসটা হচ্ছে ভার্ব। ভার্বটাকে আমরা যখন ডেসক্রাইব করি সেটাকে আমরা কি বলি? তোমরা যদি এটা জেনে থাকো তাহলে তো ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, মানে তোমরা গ্রামারের অনেক কিছুই জানো। এই নয় যে কিছুই জানো না, এক একজনে বলে ম্যাম আমি তো কিছুই জানি না, এটা কিন্তু একদমই ভুল। যখন একটা ভার্ব একটা ওয়ার্ডকে ডেসক্রাইব করছে, আরো কিছু বলছে, তখন সেটাকে অ্যাডভার্ব বলা হয়, ওকে। আর অ্যাডভার্ব আমরা কি করে বুঝতে পারি যে সেটা অ্যাডভার্ব? যখনই দেখবে ভার্বটাকে ডেসক্রাইব করছে, যেমন একটা নাউনকে যখন ডেসক্রাইব করে সেটাকে অ্যাডজেক্টিভ বলে, ভার্বটাকে যখন আমরা ডেসক্রাইব করি কেমন ভাবে গাইছে মেলোডিয়াসলি, তখন সব সময় কিন্তু তার পরে একটা ly যোগ হবে। এই ফার্স্ট সেন্টেন্সটা দেখো, শি সিংস মেলোডিয়াসলি, ভার্বটাকে ডিসক্রাইব করছে যে সে কেমন ভাবে গায়। হি স্ক্রিমস লাউডলি, জোরে চিৎকার করে, তাই তো। তাহলে এখানেও কিন্তু ly যোগ হয়েছে। তাহলে দেখো, এখানে ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন কেন বলেছে? যদি আমি শি সিংস হি স্ক্রিমস বলে ছেড়ে দিতাম, এটাও কিন্তু ইনকমপ্লিট রয়ে যেত, সেন্টেন্সটা কমপ্লিট হতো না। কিন্তু এখানে এই দুটো সেন্টেন্সে এক্সাম্পলটা আলাদা কেন এটার থেকে? কারণ এইটার সাথে ভার্বের সাথে অ্যাডভার্ব যোগ হয়েই কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে, আরও কিন্তু কিছু যোগ করতে হচ্ছে না সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। তাহলে এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের এই ভিডিওতে এই ক্লাসটাতে বোঝালাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আমি ভিডিওগুলো শেয়ার করতে কেন বলি? কারণ তোমরা যেমন হয়তো ইউটিউবে এক এক সময় আমরা সার্চ করি না, সার্চ করতে করতে ভিডিওগুলো
আপনা হতেই চলে আসে। আর তখন আমরা ক্লিক করে দেখে ভালো লাগলে ভিডিওগুলো, তোমরা যেমন শিখছো আমি চাই তোমার বন্ধুরাও যেন শেখে, তাদেরও যেন কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। তাই জন্য তাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করো, আর তাদেরও ইনভাইট করো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা জয়েন করার জন্য, যাতে আমরা সবাই মিলে একসাথে খুব ভালো করে ইংলিশ শিখতে পারি। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে একটা নতুন টপিক নিয়ে।